আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকের ভিডিওটা অস্থির একটা ভিডিও, যে ভিডিওটা সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার উপর করা এবং এসএসসি, এইচএসসি, জেএসসি যেই ক্লাসই বলো এবং ইন্টারমিডিয়েটের পরে ডিগ্রি অনার্স লেভেল সকল ক্ষেত্রেই যে বিষয়টা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে। আমরা আসলে অনেকে মনে করি যে জারণ বিজারণ বিক্রিয়া যেগুলো আমরা করি, এই জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু সবার কাছে কঠিন মনে হয়, একটাই কারণ জারণ সংখ্যা বের করতে পারে না। জারণ সংখ্যাটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। একটা 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 বিভিন্ন অ্যাসিড, একটা ক্ষার অ্যাসিড, কোন অ্যাসিডটা সবচাইতে বেশি শক্তিশালী কেমনে বুঝবো? আমরা কিন্তু জারণ সংখ্যার মাধ্যমে কিন্তু বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে জারণ সংখ্যার আজকে পোস্টমর্টেম করা হবে, অর্থাৎ জারণ সংখ্যা নিয়ে যাদের একটু বিন্দু পরিমাণ যদি কনফিউজ থাকে, আজকের লেকচারের পর মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো কনফিউজ থাকবে না। বেশি কথা না বলে চলো শুরু করি, লেটস গো। জারণ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের এই চার্টটা বাধ্যতামূলক শিখতে হইব। একটু ধৈর্য ধরো, আমি জারণ সংখ্যার চার্ট ছাড়া, কোনো কিছু ছাড়া শর্টকাট একটা চোখের ইশারায় মূল দেখেই কিন্তু অ্যান্সার বের করার শর্টকাট টেকনিক দেখাবো লাস্টে। তবে এর আগে আমরা জারণ বিজারণের থিওরিগুলো একটু বেসিকটা ক্লিয়ার করে দিই। এইরকমভাবে বেসিক কোনো ক্ষেত্রে কোনো জায়গায় শিখছো কি না তোমার আমার সন্দেহ মনে হয়। সো দেখো, আমাদের জারণ বিজারণ বের করতে হলে সর্বপ্রথম এই চার্টটা একটু ভালো করে আয়ত্ত করতে হবে। এই চার্টটা তুমি যদি ভালো করে পারো, জারণ বিজারণ নিয়ে আর কোনো টেনশন নাই এবং তোমার যেইটা দেয় ওইটাই করে দিতে পারবা। এই চারটার উপর ডিপেন্ড করে জারণ বিজারণ তুমি কতটুকু পারবা এবং তোমার কাছে রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়াগুলো কতটুকু পারবা, সব কিছু ডিপেন্ড করে এই চারটার উপর। সুতরাং কত গুরুত্বপূর্ণ এই চারটা সেটা বুঝতেই পারতেছো। এই চারটা তোমাদের কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের 91 পেজ। সো এখানে দেখো, এখানে এই চারটার মধ্যে কয়েকটা টপিক আছে। এই টপিকগুলো আমরা একটু ভালো করে বুঝি। এখানে বলছি কি, ধাতু সমূহের জারণ সংখ্যা, ধাতু সমূহের জারণ সংখ্যা এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। তার মানে কি, জারণ সংখ্যা বের করতে হলে আমাদের তোমার ধরে নাও পটাশিয়াম KMnO4, এইটার ক্ষেত্রে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, অক্সিজেনের জারণ সংখ্যা কত, এগুলা এখানে যদি তিনটা মূল পরমাণু হয়, সেক্ষেত্রে তুমি যদি দুইটা পরমাণুর জারণ সংখ্যা জানো তাহলে বসাইলে তৃতীয়টা যদি তোমার বের করতে বলে সেটা বের করতে পারবা। কিন্তু এখন তো তোমার জানতে হইব আগে যে কোনো আলাদা আলাদা সবগুলা, তারপরে আমরা কোনটা বের করতে পারবো, কোনটা বলে সেটা বের করতে পারবো। তো এখানে এখানে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। তো এখন আমাদের প্রশ্ন হইল ধাতু সমূহ কি আর অধাতু সমূহ কি। মনে রাখবা, কেমিস্ট্রির ক্ষেত্রে যে আমরা যদি একটা এখানে ম্যাগনেসিয়াম ধরি, এখানে যদি আমরা সোডিয়াম ধরি, এখানে যদি আমরা পটাশিয়াম ধরি, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি যে 12, তাহলে 2 8 কত 2। এরপরে সোডিয়াম হলো 2 8 10 11। এরকমভাবে আর একটা ধরলাম না আমি, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মধ্যে দেখো প্রথম লাস্টে কিন্তু কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন। সোডিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে, আমরা যদি অ্যালুমিনিয়াম ধরি সেই ক্ষেত্রে দেখো 2 8 3। এখানে দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লাস্টে কতটা ইলেকট্রন থাকতেছে, 3টি ইলেকট্রন। তো ম্যাগনেসিয়ামের শেষে 2টা ইলেকট্রন এবং সোডিয়ামের শেষে একটা ইলেকট্রন এবং অ্যালুমিনিয়ামের শেষে 3টে ইলেকট্রন। এর মানে হলো যেই সমস্ত মৌলসমূহের শেষে অর্থাৎ শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বা 2টি ইলেকট্রন বা 3টি ইলেকট্রন, অর্থাৎ তোমরা যোজন হিসেব করতে পারো, যে সমস্ত মৌলসমূহের শেষে যোজনী 2 1 থেকে 1 2 3 এই সমস্ত যোজনী থাকে, ওইগুলো হলো ধাতু। অর্থাৎ 1 থেকে 3 যদি শেষ ইলেকট্রন 1 থেকে 3 পর্যন্ত থাকে, অর্থাৎ যোজন 1 থেকে 3-এর মধ্যে থাকে, ওই সমস্ত মৌলসমূহ হলো ধাতু। কারণ তারা সহজে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকলে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিন্তু ক্লোরিন অর্থাৎ যে আশা করি ধাতু তোমরা বুঝতে পারছো। এবং ক্লোরিন যদি আমরা হিসাব করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17 এবং তার শেষ কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন থাকে। 7টা ইলেকট্রন কি 3টার থেকে বেশি না কম? অবশ্যই বেশি। তার মানে 3টা হইলে বা সর্বোচ্চ 4টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কিন্তু এর বেশি পারে না। কিন্তু ক্লোরিনে তো 7টা, সে প্রশ্নেই আসে না যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, বরং সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ করতে পারে, অর্থাৎ 1 2 3 পর্যন্ত লাস্টে ইলেকট্রন সংখ্যা থাকে, ওগুলো ধাতু। আর যে সমস্ত মৌলসমূহের ইলেকট্রন সংখ্যা 3-এর অধিক
তিনের অধিক এবং তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে না, বরং তারা গ্রহণ করতে পারে, তারা হলো অধাতু। যেমন ক্লোরিন অধাতু, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম তারা ধাতু, কারণ তাদের শেষে ইলেকট্রন 1 থেকে 3 পর্যন্ত আছে। ওকে, এরপরে দেখো আমরা তাহলে ধাতু সময়ের জারণ সংখ্যা ধনাত্মক, মানে যাদের 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা আছে যোজনী 1 থেকে 3-এর মধ্যে, তারা হলো ধাতু। আর অধাতু হলো যেগুলোর নাই। পর্যায় সারণীর ক্ষেত্রে 118টা মৌলের মধ্যে যাদের যেগুলা ধাতু তো ওগুলা ধাতু, আর যেগুলা বাকিগুলো কিন্তু অধাতু। সোডিয়াম ধাতু যত শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, সেই ক্ষেত্রে ধাতু সোডিয়াম ধাতু, এবং সোডিয়ামের জারণ সংখ্যা হলো +1। আর অধাতু সময় জারণ সংখ্যা হলো ঋণাত্মক, কারণ ক্লোরিন আমরা বলছি শেষের ইলেকট্রনের 7টা ইলেকট্রন, সেক্ষেত্রে এটা অধাতু, সেক্ষেত্রে ক্লোরিন একটা অধাতু। পর্যায় সারণীর ক্ষেত্রে তুমি ধাতু অধাতু ও পর্যায় সারণী নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের ক্ষেত্রে তুমি সবগুলা 7টা অনুসারে বিবেচনা করে বের করতে পারবা। তো ধাতু সময়ের জারণ সংখ্যা +1 এবং অধাতু সময়ের জারণ সংখ্যা হলো -1। এরপরে তোমাদের বলছে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের পরমাণু বলতে আমরা কি বুঝি? নিরপেক্ষ অর্থাৎ যে সমস্ত মৌলের চার্জ 0, অর্থাৎ উপরে যেরকম আমাদের একটা প্লাস থাকে অথবা এরকম থাকে মাইনাস থাকে, এই চার্জটাই কি, এই চার্জটা এবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি উপরে আমি কি কোনো প্লাস দিছি, কোনো মাইনাস দিছি, অর্থাৎ কোনো কিছু নাই, অর্থাৎ উপরে কোনো চার্জ নাই যে মৌলে, সেইটাই হলো মুক্ত মৌল বা নিরপেক্ষ মৌল বলে। আর যেই সমস্ত মৌলের ক্ষেত্রে উপরে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন বা 2+, 2- এই সমস্ত কোনো কিছু থাকে চার্জ বিশিষ্ট, অর্থাৎ আদান বা চার্জ যেটা আমরা বলি, উপরে কোনো কিছু নাই, ওইটা হলো তোমার মুক্ত মৌল না। অর্থাৎ যে সমস্ত মৌলের ক্ষেত্রে উপরে কোনো চার্জ নাই বা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন এই সমস্ত কোনো কিছু নেই, এগুলো হলো মুক্ত মৌল। যেমন হাইড্রোজেন ধরতে পারি, নাইট্রোজেন ধরতে পারি, উপরে কোনো চার্জ নাই, এটা হলো কিন্তু নিরপেক্ষ মৌল, নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌল। আর এই মুক্ত মৌল বা নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা হয় 0। যেমন আয়রনের উপরে কোনো চার্জ নাই, হাইড্রোজেনের উপরেও চার্জ নাই, সেই ক্ষেত্রে তাদের চার্জ অর্থাৎ তাদের জারণ সংখ্যা হলো 0। যেমন আয়রন এর জারণ সংখ্যা 0, হাইড্রোজেন এর জারণ সংখ্যা হলো 0, কারণ উপরে কোনো চার্জ নাই। এবার আমরা এটা দেখি, নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0। এটার মানে কি? এটার মানে হলো এইটাই যে হাইড্রোজেন H2SO4, এটা যদি আমরা জানি এটা সালফুরিক অ্যাসিড, এই সালফুরিক অ্যাসিডের এই টোটাল সালফুরিক অ্যাসিডের উপরে এখানে কিন্তু কোনো প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই টোটাল যৌগটার টোটাল অণু বা যৌগটার কিন্তু উপরে কোনো এই লাস্টে কি কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন বা 2+ কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই। সেই ক্ষেত্রে এইটার এই টোটাল যৌগটার জারণ মান হলো 0। তার মানে আমি যদি আরেকটা ধরি পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এটার উপরে কোনো প্লাস চিহ্ন দিছি, মাইনাস চিহ্ন দিছি, কোনো চার্জ নাই, সেই ক্ষেত্রে এটার মান জারণ 0। এইবার যদি আমি অ্যামোনিয়াম ধরি, অ্যামোনিয়ামের চার্জ সংখ্যা কত? প্লাস। অ্যামোনিয়াম উপরে কিন্তু একটা প্লাস চিহ্ন দিছি, তার মানে অ্যামোনিয়ামের ক্ষেত্রে উপরে কিন্তু একটা অ্যামোনিয়াম যৌগটার চার্জ হলো +1 বলতে পারি, +1। সেই ক্ষেত্রে এর জারণ মান 0 হবে না, সমান পুরাটা জারণ মান 0 হবে না, কারণ আমরা জানি যে চার্জ না থাকলে টোটাল জারণ যৌগটার জারণ মান হলো 0 হয়, কিন্তু এখানে কিন্তু প্লাস চার্জ আছে, মানে একটা প্লাস আছে, প্লাস মানে 1 ধরতে পারে, ওখানে 1 দেয় নেই, তার মানে প্লাস থাকা মানে +1। অর্থাৎ উপরে যদি তোমার এরকম থাকে SO4 2-, এই ক্ষেত্রে দেখো এইটার এই সালফেটের কিন্তু একটা চার্জ আছে, এটা হলো 2-, তার মানে এই সালফেটের জারণ মান হলো -2। উপরে যদি 2- থাকে তো -2, উপরে যদি প্লাস থাকে +1। আমরা কিন্তু পরবর্তী যে ধাপটা এটা কিন্তু অলরেডি শিখে ফেলছি। যেমন এখানে বলছে যে নিরপেক্ষ, আশা করি বোঝা গেছে, আদান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান হয়। অর্থাৎ বলা হয়েছে যে একটা পরমাণু মিলে যে একটা যৌগ বা অণু গঠিত হয়েছে, ওই অণুর উপরের প্লাস উপরে যত চার্জ থাকবো, অর্থাৎ এই যৌগটা টোটাল জারণ মান হইব তত। যেমন উপরে +1 চার্জ আছে, তার মানে অ্যামোনিয়াম এর জারণ সংখ্যা হইব +1। সালফেট এর উপরে চার্জ হলো 2-, তার মানে বুঝাইতে চাইছে যে সালফেট এর টোটাল জারণ সংখ্যা হইব -2। আশা করি সবাই এই বিষয়টা একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। এইবার যদি আমরা এর পরের বিষয়টা দেখি, সেটা হলো ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হলো +1। যেমন পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কার্বনেট, এই ক্ষেত্রে পটাশিয়াম হলো একটা ক্ষার ধাতু, সেক্ষেত্রে এর জারণ মান হলো +1। এবং মৃত ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হলো +2। এগুলো মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো ক্ষার ধাতু এবং মৃত ক্ষার ধাতু কোনগুলো, এগুলো কীভাবে চিনবো? তাইলে না আমরা মনে রাখতে পারবো যে +1 +2 এই ক্ষার ধাতু, এইটা ক্ষার ধাতু, এটাও ক্ষার ধাতু, এটাও ক্ষার ধাতু, এটার এত জারণ মান। সেই ক্ষেত্রে তোমার একটা জিনিস জানতে হইব, আর সেটা হলো আমাদের
পর্যায় সারণী অধ্যায়ের এই 48 পেজের মধ্যেই আমাদের এখানে কয়েকটা রুলস আছে যে ক্ষার ধাতু পর্যায় সারণীতে গ্রুপ 1-এ অবস্থিত মূলসমূহ যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রেবন, ক্যাস্টন এবং এফআর ক্ষার ধাতু এবং মৃত ক্ষার ধাতু হলো গ্রুপ 2-এ, অর্থাৎ গ্রুপ 1-এর সমস্ত মূলসমূহ হলো তোমার ক্ষার ধাতু এবং এদের জারণ সংখ্যা হলো +1, আর মৃত ক্ষার ধাতু হলো গ্রুপ 2-এর যত মূল আছে সবগুলো হলো এই তোমার মৃত খাদ্য এগুলোর হলো +2 জারণ সংখ্যা, +2 মনে রাখতে হইব। তো এইগুলো তোমরা এই বিষয়গুলো দেখলে মুদ্রা ধাতু এবং কোন থেকে কতটুকু পর্যন্ত এবং এই 1 নাম্বার গ্রুপের মূলগুলো কীভাবে মনে রাখতে হবে, 2 নাম্বার গ্রুপের কীভাবে মনে রাখতে হবে, নেক্সট লেকচারে তোমাদের এই বিষয়টা টেকনিকের সাহায্যে একদম ক্লিয়ার হয়ে যাব। কবিতার সাহায্যে কীভাবে মনে রাখা যায়, সামথিং এভরিথিং সব কিছু ক্লিয়ার করে দেবো আশা করি, আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা দেখি, এবার এখানে আমরা আশা করি মৃত ক্ষার ধাতু এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার বলছে যে ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1। ধাতব হ্যালাইড বলতে বুঝেছি হ্যালাইড বলতে হ্যালোজেন, অর্থাৎ পর্যায় সারণীর 17 নাম্বার যে গ্রুপটা, এই গ্রুপের প্রত্যেকটা মূল পরমাণুকে তোমার এক একটা হ্যালোজেন গ্রুপ বলা হয়। 17 নাম্বার গ্রুপ মানে হ্যালোজেন গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাসিন এই সমস্ত মৌলগুলা হলো হ্যালোজেন। আর হ্যালোজেনের জারণ সংখ্যা মানে হ্যালোজেনের মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সমস্ত পরমাণু সমূহের জারণ সংখ্যা হইব -1। যেমন ম্যাগনেসিয়াম ধাতব হ্যালাইড বলতে ধাতু আর হ্যালোজেন এই দুইটা মিললে যে একটা যৌগ গঠিত হয়েছে, ওই যৌগের হ্যালোজেন যে গ্রুপ হ্যালোজেন অর্থাৎ 17 নাম্বার গ্রুপের যে মৌলটা থাকবো ওই মৌলটার জারণ সংখ্যা হলো -1। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, কিন্তু অধিকাংশ যৌগের জারণ সংখ্যা মানে অনেক যৌগ যেমন অ্যামোনিয়া এই সমস্ত যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, কিন্তু ডায়টম হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো -1। এইটা তোমার এত গুরুত্বপূর্ণ না। যেমন এই মৌলটা মনে রাখবা, এই যৌগটা মনে রাখবা, এই যৌগের ক্ষেত্রে এরকম যদি যৌগ দেয় এই যৌগটার ক্ষেত্রে তোমার হাইড্রোজেন -1 মনে রাখবা। আর সর্বক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, এইটা কোনো সমস্যা না। এরপরেরটা দেখো, অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। এটা আমরা জানি যে এই পটাশিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, পানি এই সমস্ত যৌগের ক্ষেত্রে তোমার অক্সিজেনের জারণ সংখ্যা -2, অর্থাৎ মনে রাখবা অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2, কিন্তু দুইটা ক্ষেত্রে -2 হয় না। দেখো কিন্তু ফার অক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যা হলো -1 আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1, অর্থাৎ মনে রাখবা K2O2 এবং H2O2 এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হইব -1 এবং সুপার অক্সাইডে যেমন সোডিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইড KO2 এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হইব -1/2। এই বিষয়টা আসলে -1/2 ভগ্নাংশ এই সমস্ত বিষয়কে নিয়ে আমি একটু লাস্টে আলোচনা করতেছি। তার আগে আমি আলোচনা করি যে অধিকাংশ যে এখন অক্সিজেনের জারণ সংখ্যা ঠিক আছে -2 এটা মানলাম, কিন্তু ফার অক্সাইড এবং সুপার অক্সাইড এটা কীভাবে চিনবো, যৌগটা দেখলে কেমনে বুঝবো যে এটা ফার অক্সাইড এবং সুপার অক্সাইড? হ্যাঁ, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি। এইটা দেখো একদম সহজ, মনে রাখবা। এখানে দেখো পটাশিয়াম অক্সাইড এই বিষয়টারে আমি এই যৌগটারে টোটাল 100% ধরি। এই যৌগটারে যদি আমরা টোটাল 100% ধরি, এই ক্ষেত্রে কয়টা মূল পরমাণু আছে? 2টা পরমাণু, পটাশিয়াম আর অক্সিজেন। দেখো তো এখানে পটাশিয়াম কয়টা? 2টা, তাহলে পটাশিয়াম হলো 2টা। এখানে দেখো অক্সিজেন কয়টা? 1টা। এবার 100%-এ আমরা 100%-এ আমরা কিন্তু 3 ভাগ করি, তাহলে 33.33%, 33.33%। আরেকটা যদি 33.33%, এইটা হলো 100%। আমরা যদি এই 100-রে আমরা ভাঙি তাহলে 33 এই 3টা যোগ করলে কিন্তু আবার 100 হয়। তার মানে 100-রে আমরা 3 ভাগ করছি। এবার দেখো কেন 3 ভাগ করছে, কারণ এখানে কে 2টা মানে পটাশিয়াম 2টা আর অক্সিজেন 1টা, 3টা। তাহলে 100-রে যদি 3 ভাগ করি, এবার দেখো 33 আর 33 এই 2টা যদি যোগ করি 66.33 হয়। তার মানে যেহেতু পটাশিয়াম 2টা, তো 2টা একটার লেগে পটাশিয়াম একটার লেগে 33 পাইতেছি আর একটা লেগে 33 পাইতেছি, তো 2টা মিললে 2টা পটাশিয়াম হলে আমরা পাইতেছি 66.66 এবং একটা অক্সিজেন হলে আমরা পাইতেছি 33.33। তো এই ক্ষেত্রে দেখো এই দুইটা কি সমান? এই ক্ষেত্রে দেখো একটা কিন্তু অলরেডি অনেক বেশি পাইতেছে আর একটা কিন্তু অলরেডি অনেক কম পাইতেছে, মানে 50%ও না। অর্থাৎ বিষয়টা হইলো আর অক্সাইড বলতে K2O2। এবার দেখো পটাশিয়ামও 2, অক্সিজেনও 2, তাই না? তাহলে আমরা যদি 100% চিন্তা করি, 100%-এর ক্ষেত্রে এখানে যেহেতু পটাশিয়ামও 2টা অক্সিজেনও 2টা, সেক্ষেত্রে এটা যদি বেনিশ করে দেয় পটাশিয়াম, অর্থাৎ বেনিশ না করলে হয়
বা 100-রে আমরা 4 ভাগ করবো, যেহেতু এখানে 4টা পরমাণু, তো 4টা পরমাণুর ক্ষেত্রে 25-25, এইটা হলো 50%, এটাও কিন্তু 50% আছে। এই যোগে পটাশিয়াম 50% আছে, অক্সিজেনও 50% আছে। এই যোগের ক্ষেত্রে যেহেতু ওই দুইটা মূল 50% আকারে আছে, সেই ক্ষেত্রে এটার সর্বক্ষেত্রে ফার অক্সাইড হিসেবে বিবেচনা করা হয়। এই ফার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হলো -1। কীভাবে -1 আসে তাও আমরা দেখাইতেছি নেক্সট একটু সামনে। এরপরে আমরা সুপার অক্সাইড কোনগুলা কেমনে বুঝবো? সুপার অক্সাইড, আচ্ছা সুপার অক্সাইড হইল তোমার যেই যৌগের ক্ষেত্রে দেখো অক্সিজেন 66.66% পায়, আর অক্সিজেনের সাথে যে মোলটা আছে ওইটা তোমার মাত্র 33.33% পায়, সেইটা হলো সুপার অক্সাইড। মনে রাখবা অক্সিজেন যদি 50%-এর বেশি পায়, 50% পায়, আমরা যদি 100-র অর্ধেক করে অক্সিজেন যদি 50% থাকে আর বাকি মোল 50% থাকে, ওই যৌগটা হলো সুপার অক্সাইড। আর যদি অক্সিজেন, অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে অক্সিজেন যদি 60% মানে পটাশিয়ামের দ্বিগুণ থাকে, সেই ক্ষেত্রে এটা হলো সুপার অক্সাইড আর এটা হলো ফার অক্সাইড। আর মনে রাখবো অক্সিজেন কম আছে আর বাকি যে যৌগ মোল পরমাণুটা আছে ওইটা অক্সিজেনের তুলনায় বেশি, অর্থাৎ দ্বিগুণ বেশি, 1 গুণ বেশি, যত বেশি হোক, যদি বেশি হয়, যেমন এইটা কিন্তু মাত্র 33%, এখানে অক্সিজেন একটা, আর এটাও 66 অর্থাৎ অক্সিজেনের থেকে যদি এটা বেশি হয় সেক্ষেত্রে এটা নর্মাল পটাশিয়াম অক্সাইড এবং এটা জারণ মান হলো -2। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি কারণ বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখলে হবে, আমি এই বিষয়টা নিয়ে আরেকটা ক্লাস করবো। এখানে আশা করি এই সম্পূর্ণ টপিকের উপর আর কোনো সমস্যা নেই। আশা করি এই টোটাল বোঝা গেছে। এবার আমরা জারণ সংখ্যা কীভাবে বের করি সেই বিষয়টা একটু বুঝি একদম সহজভাবে। যেমন এখানে আমি অনেক কিছু এখানে বইয়ের মধ্যে তোমরা কীভাবে পটাশিয়ামের জারণ সংখ্যা +1 এভাবে সাজায় টাজায় লিখে অঙ্কটা করলে সুন্দর, বাট আমি শর্টকাট, সময় স্বল্পতার কারণে একটু শর্টকাট করে লিখি। সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু, সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু বলতে তোমার মাঝখানের মোলটা বুঝাইছে। তা মাঝখানের মোল কত? সালফার। এখন বলছে সালফারের জারণ মান কত, তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের জারণ সংখ্যা বের করতে হলে আমরা তো সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা বের করতে বলছে, তার মানে এটা জানি না। তা আমরা ধরি সালফারের জারণ সংখ্যা হইল এক্স, আমরা ধরে নিছি, জানি না। তা আমরা ওই যে আমরা একটু আগে যে চারটা পড়ছি ওই চারটা আমরা একটা জিনিস বলছি যে সালফুরিক অ্যাসিড অর্থাৎ টোটাল যৌগটার যদি উপরে চার্জ শূন্য থাকে, অর্থাৎ চার্জ না থাকে, এক কথায় উপরে কোনো যদি টোটাল যৌগের কোনো চার্জ যদি না থাকে, সেই ক্ষেত্রে এই যৌগটার জারণ সংখ্যা হবে 0। তার মানে সালফুরিক অ্যাসিডের উপরে যেহেতু কোনো চার্জ নাই, সেক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের টোটাল জারণ সংখ্যা হইব 0। তো এখানে হাইড্রোজেনের বলছি কত? +1, জারণ সংখ্যা হলো +1, তাহলে +1 ইন্টু এখানে 2 প্লাস সালফারের জারণ সংখ্যা আমরা x ধরছি, এবার প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা মাইনাস ধরছি, -2 ইন্টু 4 ইকুয়াল টু কত? 0। বা এখানে যদি আমরা হিসাব করি 2 প্লাস x প্লাসে মাইনাসে -4 দুগুণে কত? 8 = 0। তাহলে বা আমরা যদি x বের করি সেক্ষেত্রে -8 অপর পাশে চলে যাব 8 আর এটা মাইনাস আকারে আসবো। তো অতএব x = +6। মনে রাখতে হইব জারণ সংখ্যা বের করতে হলে যেটা জারণ সংখ্যা বের করবো ওই যেই সংখ্যা আসবো ওই সংখ্যার আগে চিহ্ন একটা থাকবো বাধ্যতামূলক, প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন, যে কোনো একটা চিহ্ন দিবা। যদি এটা কোনো চিহ্ন না থাকে মনে মনে প্লাস, তার মানে প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দেওয়া বা মাইনাস হইলে মাইনাস চিহ্ন দেওয়া বাধ্যতামূলক। চিহ্ন না দিলে কিন্তু জারণ সংখ্যা এটা তোমার কাটা দিতে পারে অ্যান্সারে। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে সালফুরিক অ্যাসিডের জারণ সংখ্যা। এখন যদি আমার অ্যামোনিয়াম প্লাস এইটার জারণ সংখ্যা, এই ক্ষেত্রে যদি আমার বলে যে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করো, সেক্ষেত্রে আমি কীভাবে বের করবো সেক্ষেত্রে দেখো, আমরা বলছি যে অ্যামোনিয়াম অর্থাৎ এই টোটাল যৌগের ক্ষেত্রে উপরে যদি কোনো চার্জ থাকে, যত চার্জ থাকবো সমান ওই যৌগটার জারণ সংখ্যা হইব অত। যেমন অ্যামোনিয়া এর ক্ষেত্রে +1 চার্জ আছে, সেক্ষেত্রে অ্যামোনিয়াম এর জারণ সংখ্যা হইব +1। আশা করি বোঝা গেছে। এবার নাইট্রোজেনের বের করতে বলছে, তো এটারে আমরা x ধরছি, আর হাইড্রোজেন হইব +1 ইন্টু 4 ইকুয়াল টু তো +1 আছে। তো এবার দেখো x প্লাস 4 = কত? +1। এবার x +1 তো এই পাশে আছে, এটা এই পাশে গেলে -4, তো +1 থেকে এটা গেলে আমার -3 থাকে। তো অতএব x মানে আমরা ধরছি নাইট্রোজেনের জারণ সংখ্যা এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই যোগের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে -3। আশা করি বোঝা গেছে, এইটা নিয়েও কোনো সমস্যা নেই। এবার তোমাদের কাজ হলো K2Cr2O7
Cr2O7 এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো প্লাস SO4 2- এই যৌগের ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা বের করবা। এইটা তোমাদের কাজ, এই কাজটা তোমাদের রইল, এই কাজটা করবা, করার পর কমেন্ট বক্সে অ্যান্সার জানাইবা। এরপরে আর কি আছে বাকি, আশা করি আর কোনো কিছু নাই। এবার আমাদের তোমার টেকনিকটা, এবার যদি আমরা দেখি সালফিউরিক অ্যাসিড, এবার আমরা তো এতক্ষণ হিবিজিবি বইয়ের কাহিনীটা এই নিয়ে অনুসারে সব কিছু দিয়ে আমরা জারণ সংখ্যা বের করছি। এবার আমরা শর্টকাট মেথডটা একটু দেখি। এই ক্ষেত্রে এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা শর্টকাটে কীভাবে নির্ণয় করা যায়, বের করা যায়। দেখো সালফারের সাথে অক্সিজেন কত আছে, অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে শেষে কত সংখ্যা আছে 4, এই যৌগের ক্ষেত্রে প্রথমে কত সংখ্যা আছে 2, তাহলে তুমি শেষেরটা দ্বিগুণ করো 4, 4-এর দ্বিগুণ কত 8, 8-এর থেকে প্রথম যেই সংখ্যা থাকবো ওই সংখ্যা বিয়োগ দিয়ে দিবা। যেমন প্রথম আছে 2, লাস্টের সংখ্যাটারে দ্বিগুণ করবা যত পাইব অত থেকে প্রথম সংখ্যা যত থাকবে অত বিয়োগ দিলে যেটা আসে ওইটাই অ্যান্সার। যেমন বিয়োগ দিলে আমাদের 6 আসে, +6, তার মানে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা +6। আশা করি বোঝা গেছে, একদম শর্টকাট না। এবার যদি আমরা এইটা চিন্তা করি, এখন যদি আমরা এইটা চিন্তা করি, এইটা একটু ব্যতিক্রম, Cr2O7 এই বিক্রিয়ার ক্ষেত্রে লাস্টেরটার দ্বিগুণ করো, 7 দ্বিগুণে কত 14, 14 থেকে 2 বিয়োগ দিয়া আমাদের 12 হওয়ার কথা, কিন্তু এই বিক্রিয়া 12 হবে না। ক্রিপ্টন অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা 12 হবে না। কী করবা, মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে ওই মাঝখানের সংখ্যা দিয়ে এটারে ভাগ করে দিবা, তাহলে যত আসে অত +6। তার মানে এই বিক্রিয়া ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +6। এইভাবে এই দুইটা মেথডে তোমরা সবগুলা জারণ সংখ্যা শর্টকাট টেকনিকে বের করতে পারো। ইনশাআল্লাহ নেক্সট লেকচার হলো জারণ এবং বিজারণ বিক্রিয়া কীভাবে শর্টকাটে বের করা যায়। জারণ বিজারণ বিক্রিয়ার এভরিথিং পোস্টমর্টমের নেক্সট লেকচার আসবে। ওকে, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল।